গত বেশ কয়েক মাস ধরে উপাচার্য নিয়োগ নিয়ে যে জটিলতা, সেই জটিলতা পৌঁছে গিয়েছিল সুপ্রিম কোর্টে। তো সুপ্রিম কোর্ট রাজ্যের পছন্দকেই গুরুত্ব দিল কিভাবে, কি নির্দেশ সুপ্রিম কোর্টের জানবো। নয়াদিল্লি থেকে আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি মৈত্রেয়ী। সুপ্রিম কোর্টের কি নির্দেশ উপাচার্য নিয়োগ নিয়ে? সুপ্রিম কোর্টের নির্দেশ, সুপ্রিম কোর্টের তরফ থেকে রাজ্যপালের যে পছন্দ সেটাকে বাছাই না করে একেবারে সার্চ কমিটি গঠন করে দেওয়া হলো সুপ্রিম কোর্টের তরফ থেকে। প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি জাস্টিস ইউ ললিতের নেতৃত্বে একটি সার্চ কমিটি গঠন করে দেওয়া হলো। এই কমিটি তারাই নিয়োগের গোটা প্রক্রিয়াটি সামলাবে। এবার কিভাবে হবে নিয়োগ প্রক্রিয়া, সেখানে যেটা বলা হচ্ছে যে এই সার্চ কমিটি তারা প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা আলাদা করে তারা সার্চ কমিটি গঠন করতে পারে, অথবা একটি সার্চ কমিটির আন্ডারে বেশ কিছু সাব সার্চ কমিটি তৈরি করা হতে পারে। এই সার্চ কমিটির যারা সদস্যরা হবেন তাদের জন্য বেশ কিছু নাম রেকমেন্ডেশন আসবে, সেটা আচার্যর থেকেও আসতে পারে। সার্চ কমিটির সদস্য হিসাবে আচার্য এবং রাজ্যের তরফ থেকে বা শিক্ষা মন্ত্রকের তরফ থেকেও রেকমেন্ডেশন আসবে। সেখান থেকে 4 জনকে বেছে নেবেন চেয়ারম্যান নিজে, এবং এই চেয়ারম্যান তিনি যে বেছে নিচ্ছেন সেখানে তার পছন্দের 4 জনকে তিনি বেছে নেবেন এবং সেই অনুযায়ী কমিটি কাজ করবেন। এবার এই সার্চ কমিটি প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের জন্য যে সমস্ত রেকমেন্ডেড নাম রয়েছে বিভিন্ন বিশেষজ্ঞদের সঙ্গে তারা কথা বলবেন এবং কথা বলে তারা অ্যালফাবেটিক্যালি 3 জনের নাম বাছাই করবেন। এবার অ্যালফাবেটিক্যালি এই যে 3 জনের নাম বাছাই করা হলো উপাচার্য হিসেবে, তাদের নামের রেকমেন্ডেশন যাবে মুখ্যমন্ত্রীর কাছে এবং মুখ্যমন্ত্রী তার পছন্দের তালিকা তিনি তৈরি করবেন। অর্থাৎ এই যে 3 জনের নাম, তার মধ্যে থেকে অর্ডার অফ প্রেফারেন্স বাছবেন মুখ্যমন্ত্রী। 1, 2, 3 নম্বরে তিনি তার অর্ডার অফ প্রেফারেন্স দেবেন এবং কোন নামের ক্ষেত্রে তার কি পছন্দের তালিকা, এবং সেক্ষেত্রে তিনি কিছু নোটও দিতে পারেন। সেই তালিকায় এরপরে যাবে আচার্যর কাছে এবং সেই আচার্যকে সেই তালিকা থেকেই নাম বাছাই করতে হবে। গোটা প্রক্রিয়াটি, অর্থাৎ এই সার্চ কমিটি গঠন এবং তারপরে নিয়োগ প্রক্রিয়া, এই গোটা প্রক্রিয়াটি আগামী 3 মাসের মধ্যে শেষ করতে হবে। সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে যে যদি মনে করা হয় যদি আচার্য বা মুখ্যমন্ত্রীর কোথাও কি কোনো সমস্যা থাকে, এই নিয়োগ প্রক্রিয়ায় কোথাও তাদের সমস্যা বা আপত্তির জায়গা থাকে, তাহলে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে। তবে গোটা প্রক্রিয়াতেই কিন্তু রাজ্যের যে মতামত ছিল, এই যে ভার্ডিক্ট সুপ্রিম কোর্টের, এই যে নির্দেশ, এই নির্দেশে এতদিন পর্যন্ত উপাচার্য নিয়োগে রাজ্যপালের যে ভূমিকা ছিল সেই ভূমিকা কি খর্ব হলো, ভূমিকা কি কমলো? এক্ষেত্রে রাজ্যপালের ভূমিকা কতটুকু থাকছে বা কি থাকছে? অবশ্যই রাজ্যপালের ভূমিকা কিন্তু অনেকটাই কমেছে। এর আগে আমরা দেখছিলাম যে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে মূল সমস্যা কোথায় দেখা দিচ্ছিল, যে রাজ্যের তরফ থেকে সার্চ কমিটির মারফত যে সমস্ত নাম বাছাই করা হচ্ছিল, রাজ্যপাল সেই নামগুলোকে পছন্দ করছিলেন না এবং তিনি তার মতো করে উপাচার্য নিয়োগ করেছিলেন বা ইন্টারিম ভিসিও তিনি নিয়োগ করে রেখে তাদেরকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে তাদেরকে দায়িত্ব দিচ্ছিলেন। সেই জায়গাটাই কিন্তু রাজ্যপালের ভূমিকা অনেকটাই খর্ব হয়ে গেল সুপ্রিম কোর্টের নির্দেশের পরে। তার কারণ এই যে সার্চ কমিটি যেটা গঠন করে দেওয়া হলো সুপ্রিম কোর্টের নির্দেশে, সেই কমিটি কিন্তু চূড়ান্ত নাম বাছাই করবেন এবং তারপর রাজ্যের পছন্দ অনুযায়ী এই যে 3টি নাম বাছাই হচ্ছে, সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী তার অর্ডার অফ প্রেফারেন্স, অর্থাৎ তিনি এই 3 জনের মধ্যে কাকে সব থেকে বেশি প্রেফার করছেন তার নাম এবং তার পরিপ্রেক্ষিতে তার মতামত দেবেন। ফলে এবং এই 3টি নাম যে সার্চ কমিটি বেছে নেবে তার মধ্যে থেকেই কিন্তু আচার্যকে বেছে নিতে হবে উপাচার্যকে। ফলে এখানে তার নিজস্ব মতামতের গুরুত্ব কিন্তু আলাদা করে রইল না। ফলে অনেকটাই বলা যেতে পারে আচার্যর যে ক্ষমতা তিনি ব্যবহার করছিলেন রাজ্যপাল, সেখানে দাঁড়িয়ে কিন্তু অনেকটাই তা খর্ব হলো এবং আচার্যর যে দাবি ছিল সেই দাবিও কিন্তু অনেকটাই খর্ব হলো আজকে সর্বোচ্চ আদালতের নির্দেশে। ধন্যবাদ মৈত্রেয়ী। এবং এরপরেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তার টুইট, আজ এই নির্দেশের পরে, সুপ্রিম কোর্টের নির্দেশের পরে যে টুইটের শেষে তিনি লিখছেন #ডেমোক্রেসি উইন্স এগেইন, এক্স হ্যান্ডেলে যে পোস্ট করেছেন ব্রাত্য বসু, তার শেষে এই পুরো নির্দেশটি কি নির্দেশ, সেই নির্দেশ পুরোটা লেখার পর শেষে লিখছেন #ডেমোক্রেসি উইন্স এগেইন। এরই পাশাপাশি সুপ্রিম কোর্টে আমাদের আজ দিনভর নজর থাকবে, তার কারণ আজ ইউজি নেট, সে নেটের আজ মামলার শুনানি রয়েছে। অর্থাৎ সবকটি মামলা একত্র করে আজ শুনানি হবে সুপ্রিম কোর্টে এবং এই শুনানি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার কারণ নিট ইউজি এই মামলায় যে বেনিয়মের অভিযোগ রয়েছে তাতে মোট 38টি মামলা দায়ের হয়েছে এবং এই 38টি মামলার
আদালতের নির্দেশে সব মামলাগুলো, যাবতীয় মামলা একত্রিত করে কেন্দ্র সরকারের জবাব তলব করেছে সুপ্রিম। জামুরিয়ায় শাসক দলের নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অর্থাৎ তোলাবাজি করছেন শাসক দলের নেতা, সেই অভিযোগ। জামুরিয়ার কোথায় না ইসিএল-এ, জামুরিয়ার ইসিএল এর বরাদ্দপ্রাপ্ত সংস্থার থেকে তোলাবাজি করছেন কে না পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ উদীপ সিং, তার বিরুদ্ধে অভিযোগ। আচ্ছা, কিরকম ভাবে তোলাবাজি করছেন, তার বিরুদ্ধে ঠিক কি অভিযোগ? দীপক প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। দীপক, কিভাবে, কোন প্যাটার্ন, মানে কিভাবে তোলাবাজি করছেন উনি, এবং তার বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে সেই অভিযোগের ভিত্তিতে পুলিশই বা কি করছে? পুলিশ ইতিমধ্যে অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে এবং উদীপ সিংয়ের বিরুদ্ধে যে অভিযোগ, তা অভিযোগ হচ্ছে ইসিএল সংস্থা যে বরাদ দিয়েছে, বরাদ পাওয়া সংস্থা, সেই ইসিএলের কয়লা বরাদ দিয়েছে, বরাদ পাওয়া সংস্থা সেই ইসিএলের কয়লা খনিতে বালি ভরাটের কাজ শুরু করেছে। সেই সংস্থার কাছেই কিন্তু তোলা আদায়ের দাবি করেছে উদীপ সিং, এবং লরি পিছু 5,000 টাকা উদীপ সিংকে দিতে হবে, না হলে কাজ করতে দেওয়া হবে না, এমনটাই হুমকি দেওয়া হয়েছে। প্রতিবাদ করাতে লরি চালককে মারধর করা হয়েছে, যার ফলে আতঙ্কিত সেই বরাদ পাওয়া সংস্থার লরি চালক থেকে আধিকারিকরা। এই ফলে কিন্তু কাজ বন্ধ হয়ে গেছে। একদিকে যেমন বরাদ পাওয়া সংস্থার প্রত্যেক দিন আর্থিক ক্ষতি হচ্ছে, অন্যদিকে উদীপ সিংয়ের পাল্টা দাবি যে তিনি কোনো তোলা আদায় করেননি, এই কারখানার কাছে, এই সংস্থার কাছে কোনো টাকা দাবি করেননি। সে এলাকায় দূষণ ছড়াচ্ছে, তাই দূষণ রোধের জন্য প্রতিবাদ জানানো হয়েছিল। গ্রামবাসীদের সমস্যার কথা রেখে, মাথায় চিন্তা ভাবনা করে, সমস্যার কথা ভাবনা চিন্তা করে পরে প্রতিবাদ জানানো হয়েছিল, কোনো তোলা আদায় দাবি করা হয়নি। কিন্তু এই বিষয়ে বিধায়ক হরিরাম সিং জানাচ্ছেন কি যে গোটা ঘটনায় কিন্তু তার নজরে ছিল না, সংবাদ মাধ্যমের থেকেই কিন্তু তার গোটা ঘটনা তার নজরে এসছে এবং ঘটনা তদন্ত করবেন তিনি, এই আশ্বাস দিয়েছেন। অন্যদিকে কিন্তু বিজেপিও কিন্তু এই তৃণমূলের শাসক দলের নেতাদের বিরুদ্ধে যেভাবে তোলাবাজির অভিযোগ উঠেছে তাতে কিন্তু কটাক্ষ করতে ছাড়েনি আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। ধন্যবাদ তাকে, তিনি। ধন্যবাদ দীপক। ওনার সাথে ব্যক্তিগত কথা বললাম যে দাদা আপনি কেন এটা বন্ধ করছেন, এটা লিগেলি, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের মাল, এটা কোনো কেমিক্যাল নয়। তখন উনি বললেন যে পার ট্রাক তোমাদের 5,000 টাকা করে লাগবে, তোমার কোম্পানিকে বলে দাও, তবে গাড়ি চলবে, গাড়ি চলবে। আমিও তো মামলা করবো। উদীপ সিং এর ভয়ে আমার প্ল্যান্টের কোনো ড্রাইভার আসছে না, কেউ কাজ করতে চাইছে না। ছাই একটা কোম্পানি, কেমিক্যাল ডাস্ট, যেটা নিয়ে খুবই মানুষের অসুবিধা হয়েছিল, তার আমরা প্রতিবাদ করেছিলাম। আমার যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে আমার দল শাস্তি দেখ, আমার উপর মামলা হোক, আমি মেনে নেব। কিন্তু যদি আমি কোনো অপরাধ না করে থাকি, আমাকে ধরিয়ে ধমকি দেওয়া হয়, আমাকে যদি চমকায়, আমাকে যদি ভয় দেখানো হয়, আরে ভয় করনে वाला আমি ছিল না। তৃণমূল কংগ্রেসে এটা চলবে। তৃণমূল কংগ্রেসে যদি স্বাধীনভাবে কেউ বলার চেষ্টা করে, অন্যায়ের প্রতিবাদ করে, তার বিরুদ্ধে মামলা হবে। এবার ওকে সিদ্ধান্ত নিতে হবে যে সে অন্যায় বরদাস্ত করে আবার চুপচাপ তাদের সঙ্গে মাথা নিচু করে থাকবে, না এখন যে কথা বলেছে সে সাহস দেখাতে পারবে যে না ঠিক আছে, যাই হয়ে যাক না কেন আমি অন্যায়ের সঙ্গে আপোষ করব না। এটা তো ওকে ব্যক্তিগত সিদ্ধান্ত নিতে হবে না। ঠিক আছে, উনি বলেছেন, তো আমি তো বলছি কি আমি ইনকোয়ারি করবো, জামুরিয়া ওসির সঙ্গে কথা করবো কি ব্যাপার আছে।